চিকিৎসক নারীটির হাত রাখলেন পূর্বাশার মাথায়, কোমল কণ্ঠে বলেন, আমার খুব কাছের কেউ বাংলাদেশে ছিল, তার কাছ থেকে আমার বাংলা ভাষা রপ্ত করা। পূর্বাশা চোখ বড় বড় করে তাকালো মহিলাটির দিকে, বলে, আপনার সাথে বাংলাদেশের মানুষের পরিচয় আছে? আপনি সেখানে গিয়েছেন কখনো? চমৎকার হাসলেন মহিলাটি, বললেন, অবশ্যই আছে, ভীষণ ভালো পরিচয় আছে, তবে সেখানে যাওয়ার মতো সৌভাগ্য আমার এখনও হয়নি। কথাটুকু শেষ করে একটু থামলেন তিনি, বলেন, তোমার শরীর কেমন এখন? সুস্থ লাগছে একটু? পূর্বাশা আস্তে ধীরে উঠে বসল, বলল, আমি ঠিক আছি এখন। গুড, ভেরি গুড। তবে তোমার শরীর দুর্বল, কিন্তু বেশ। খাওয়া দাওয়াটা ভালোভাবে করবে। নিশ্চয় দেশ থেকে এসে খাওয়া দাওয়া ভালোভাবে করছো না। পূর্বাশা মাথা নিচু করলো, বোঝার বুঝে নিল চিকিৎসক, বলেন, এখন থেকে ঠিকভাবে খাবে, ঠিক আছে? পূর্বাশা উপর নিচ মাথা ঝাঁকালো, বোঝালো, ঠিক আছে। এতপর চিকিৎসকের অনুমতি নিয়ে চিকিৎসা সেক্টর থেকে বেরিয়ে এলো সে। ভাবল, এখন আবার গিয়ে মিলিটারি প্রশিক্ষণে অংশগ্রহণ করবে। আবার প্রশিক্ষণ না দিয়ে উপায় তো নেই কোনো, বাধ্যতামূলক দিতেই হবে। শুধু শুধু এই একবেলা তাহলে ফাঁকি দিয়ে লাভ কি আছে কোনো? তার থেকে প্রশিক্ষণ নিয়ে নিজের জ্ঞান বৃদ্ধি করে শ্রেয়। পূর্বাশা দৌড়ে এলো মাঠের দিকে, কিন্তু মাঠ একদম খালি, পেল না কাউকে। সবাই গেল কোথায়? একটু খুঁজে একজনের কাছে জিজ্ঞেস করলো, বলো, দুপুরের খাবারের জন্য বিরতি দেওয়া হয়েছে, সবাই ক্যান্টিনে চলে গেছে। মাঠ থেকে পূর্বাশা এবার ছুটল ক্যান্টিনের দিকে। সেখানে যেতে পূর্বাশা দেখা হলো সেনজিন, সুজা এবং জেফির সাথে। তারা খাবার নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল। পূর্বাশা গিয়ে দাঁড়ালো তাদের পাশে। তিনজনই তাকে পেয়ে যেন হুমড়ি খেয়ে পড়ল তার উপর। সেনজেন চিন্তিত কণ্ঠে শুধালো, তুমি ঠিক আছো? পূর্বাশা ছোট করে উত্তর দিল, তারপর চারজন মিলে নিজেদের প্লেটের খাবার নিয়ে বসলো একটা টেবিলে। সেনজেন, জেফি আর সুজা গল্প করতে করতে খাওয়া শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। শুধুমাত্র পূর্বাশা খেতে পারছে না। চপস্টিক নামক চাইনিজদের প্রতিদিনকার ব্যবহার্য বস্তু নিয়ে পড়েছে মহা বিপদে। এই চপস্টিক দিয়ে সে খাবে কিভাবে? দুটো লাঠির মতো। এটা তো সে ধরতেও পারে না। খাবে কিভাবে? কাউকে বলতেও পারছে না লজ্জায়। তাহলে কি ভাববে সবাই? তাহলে কি হাত দিয়ে খাওয়া শুরু করবে? সবাই নিশ্চয় আনকালচার গিয়েও ভাববে। হাতে চপস্টিক দুটো নিয়ে গভীর চিন্তায় মগ্ন হলো মেয়েটা। সেনজেই ওদের হাতের দিকে তাকিয়ে ভাবে, যেভাবে ধরেছে সেভাবেই ধরার চেষ্টা শুরু করলো সে, কিন্তু পারছে না কিছুতেই। একটু পরই তো বিরতি শেষ হবে। এদিকে তো চপস্টিক ধরতে ব্যর্থ। খাবে কিভাবে? পূর্বাশার ধারণা মতে তার সম্মুখে টেবিলের ওপর হুট করে একটা চামচ পড়ল। হতচকে উঠল পূর্বাশা। এভাবে হঠাৎ করে চামচকে রাখলো এখানে? দ্রুত মাথা তুলে সম্মুখের দিকে তাকালো পূর্বাশা। দেখল মিলিটারি পোশাকে আবৃত একটা ছেলে যাচ্ছে তার সম্মুখে থেকে। পূর্বাশা ভালোভাবে তাকালো। এটা তো সে না কুচু ছেলেটা জায়ান। সে ওকে চামচ দিয়ে গেছে? না, কোনো মতেই না। যে ওকে পদে পদে অপমান করতে ছাড়ে না, সে ওকে সাহায্য করবে? হতেই পারে না। কিন্তু জায়ান যদি চামচ না রাখে তাহলে রাখলোটা কে? আশেপাশে আর কাউকে না সে চিনে, আর না তারা তাকে চিনে। তাহলে হুট করেই তারা কি সাহায্য করবে তাকে? এখন এত ভেবে কাজ নেই। একটু পরে খাওয়ার সময় শেষ হবে, তাই আর বেশি না ভেবে খাওয়া ভালো। তবে যে রেখেছে তাকে মনে মনে ধন্যবাদ দিল পূর্বাশা। চামচটা পেয়ে তার উপকারী হয়েছে অনেক। চপস্টিক না ধরতে পারলেও চামচ তো ধরতে পারে সে। চামচ দিয়ে খাওয়া যাবে এবার, আর লজ্জা পড়তে হবে না। খাওয়া দাওয়া শেষে সবাই ফিরল আবার মাঠে। প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রস্তুত হলো সবাই। আবারও শুরু হলো দৌড়ঝাঁপ। দৌড়াতে দৌড়াতে এবার আর জ্ঞান হারাল না পূর্বাশা, তবে বেশ ক্লান্ত হয়ে পড়েছে সে। ক্লান্ত শরীরে মাঠের মধ্যে শুয়ে পড়ল মেয়েটা। পানির পিপাসা লেগেছে ভীষণ, কিন্তু পানি খেতে হলে এখন যেতে হবে ক্যান্টিনে। এদেশে আর তাদের দেশের মতো সব স্থানে বিনা পয়সায় পানি পাওয়া যায় না। পানিটুকু কিনে পান করতে হয়। গলাটা শুকিয়ে কাঠ।
পানি না খেলেই নয় এখন। উঠে বসলো পূর্বাশা। পানি খাওয়ার উদ্দেশ্যে দাঁড়াবে, তার আগে পানি নিয়ে তার দিকে দৌড়ে এলো সুজা। এক বোতল পানি তার হাতে দিল মেয়েটা, বলল, নাও পানি খাও। পূর্বাশা অবাক হলো, বলল, পানি কোথায় পেলে? ক্যান্টিনে গিয়েছিলাম পানি আনতে, নিজেদের জন্য তোমার জন্য নিয়ে এলাম। পূর্বাশা কৃতজ্ঞ হলো মেয়েগুলোর প্রতি, বলল, ধন্যবাদ। এতপর বোতলটা খুলে পানি পান করতে শুরু করলো সে। জায়ানও ওই দিকে আসছিল, তার হাতেও ধরে রাখা এক বোতল পানি। হুট করে পূর্বাশা থেকে একটু দূরে এসে থেমে গেল জায়ান। এবার তাকালো মেয়েটার পানে। এতপর হুট করেই হাতে সদ্য ক্যান্টিন থেকে বিনা আনা পানির বোতলটা ছুঁড়ে মারল মাঠের বাইরে। পূর্বাশার দিকে আবার একবার দৃষ্টি নিক্ষেপ করে হাঁটা ধরল উল্টো পথে। রাতে আধার গনিয়েছে, চারদিকে সন্ধ্যা নেমেছে, কীর্তিমালা আলোকিত হয়ে উঠেছে, শুরু করেছে পুরো শহরটা। যানবাহনে ব্যবহৃত লাল সবুজ আলোতে ভরে উঠে শুরু করেছে রাস্তাঘাট। পূর্বাশাদের আজকে প্রশিক্ষণ শেষ হয়েছে একটু আগেই। প্রশিক্ষণ শেষ করে তারা কেবল হোস্টেলে ফিরে ফ্রেশ হতে শুরু করেছে। সারা দিনের দৌড়ঝাঁপে ধুলোবালিতে একাকার অবস্থা। এখন গোসল না করলো নয়, কোনোভাবে গোসলটা শেষ করে রুমে ফিরল পূর্বাশা। আধ ভেজা চুলগুলো নিয়ে গায়ে এলিয়ে দিল বিছানায়। সারাদিনের পরিশ্রমে ক্লান্ত লাগছে ভীষণ, শরীর আর যেন চলছে না, ঘুম ঘুম পাচ্ছে কেমন একটা। বিছানা গায়ে এলিয়ে দিতে ঘুমের দেশে পাড়ি দিল পূর্বাশা, কিন্তু তার ঘুম বুঝে আর সহ্য হলো না কারো। পোলায় ঝংকার তুলে বেঁচে উঠল বালিশে পাশে রাখা মোবাইলটা। খানিকটা বিরক্ত হলো মেয়েটা। বিরক্ত ভঙ্গিতে মোবাইলটা নিল পূর্বাশা। মোবাইলে স্ক্রিনে দেখল বাড়ি থেকে কল করা হয়েছে। পূর্বাশা ধরল কলটা, বলো, হ্যালো। ওপাশ থেকে শোনা গেল পাখি বেগমের কণ্ঠস্বর, বেশ ওইমানি কণ্ঠে। সে বলল, ভুলে গিয়েছিস আমাদের? একদম কল করিস না, খবর নিস না আমাদের? পূর্বাশা অবাক হলো, বলল, সকালেই না কল করলাম, কথা হলো তোমার সাথে। সে তো সকালে হয়েছে, তারপর সারাদিনে আর কোনো খোঁজ খবর নেই। আমাদের তো চিন্তা হয় নাকি? সারাদিন ট্রেনিংয়ে ছিলাম মা, কল করার সুযোগ পাইনি। টুকটাক মা বাবা আর ভাই বোনদের সাথে কথা বলে কল কাটলো মেয়েটা। আবারও পাড়ি দিল ঘুমের দেশে। ভোরে আলো ফুটেছে, সূর্যের আলোয় ভরে উঠতে শুরু করেছে চারিদিক। প্রতিদিনের তুলনায় আজ একটু আগে ভাগে ঘুম ভাঙল পূর্বাশার। কাল তাড়াতাড়ি ঘুমানোর ফল এটা। রাতে খাওয়াটাও হয়নি ঘুমের তাড়নায়। এখন ক্ষুধায় পেট চোচো করছে। বাইরে গিয়ে এখন খাওয়ার প্রয়োজন, কিন্তু রেঞ্জিন, সুজা এবং জেফি প্রত্যেকে ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। পূর্বাশা একবার ভাবলো ওদের ডাকবে, তারপর আর ডাকলো না। এদের সাহায্য সে আর কতদিন নেবে? সারা জীবন তো সে একা একাই চলতে হবে। শুধু শুধু দুদিনের মায়ায় তার আবদ্ধ না হয়ে একটু আত্মনির্ভরশীল হয়ে ওঠা প্রয়োজন তার। হালকা পাতলা একটা থ্রি পিস পরে মোবাইল আর হাতের পার্স ব্যাগটা তুলে বাইরে চলে এলো সে। ঘুরে ঘুরে দেখতে শুরু করলো চারদিক। সকালে নিস্তব্ধ কোলাহলহীন শহরটা বেশ ভালোই লাগছে পূর্বাশার কাছে। চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্নতায় ভরপুর। পূর্বাশা একটু এগিয়ে হাঁটা শুরু করলো কলেজের সম্মুখে ছোট রাস্তা জুড়ে। এই মুহূর্তে লোকজন, যানবাহন কোনোটাই তেমন একটা দৃষ্টিগোচর হচ্ছে না, তাই নিজেকে নিয়ে দ্বিধাদ্বন্দ্বেও একটু কম লাগছে তার। কিছুটা দূর হেঁটে ছোট ছোট কয়েকটা দোকান খোলা পেল পূর্বাশা। সেখানে ঢুকে ব্রেড একটা পানীয় নিল, যদিও দোকানদার তার ভাষা বুঝতে পারছিল না ভালোভাবে। খাবারগুলো হাতে নিয়ে দেখিয়ে দেখিয়ে কিনতে হয়েছে, তবুও ভালো লাগছে। এই প্রথম সে নিজে সংকোচ ভেঙে নিজ থেকে কিছু করতে পেরেছে। রাস্তার মানুষ কম থাকায় খাবারগুলো খুলে খেতে খেতে আপন মনে হাঁটতে শুরু করলো পূর্বাশা। বেশ কিছুটা দূরে এসে তার খাবার শেষ হলো। হাতে পানীয়টা শেষ করে পিছনে ঘুরল। এখন হোস্টেলে ফিরতে হবে, কিন্তু পিছনে ফিরে চমকে গেল মেয়েটা। তার পেছনে একই রকম তিনটা রাস্তা দেখা যাচ্ছে। এ কোনো রাস্তা থেকে এসেছে সে? আশেপাশে ভালোভাবে তাকালো মেয়েটা। জনমানব শূন্য একটা পার্কের মতো। কোথায় এসে পৌঁছেছে সে? তার কলেজ কোথায়? এখানকার কিছুই তো চিনে না সে।
চারিদিকে কাউকে দেখতে পাচ্ছে না যে তাকে তার কলেজে যাওয়ার পর জিজ্ঞেস করবে। এই কোথায় এসে পড়ল সে। পূর্বাশা বেশ বুঝতে পেরেছে সে হারিয়ে গেছে। এখন হোস্টেলে ফিরতে সে কিভাবে। পূর্বাশা কান্না পাচ্ছে ভীষণ। কেন যেন অতিরিক্ত ভাবতে গিয়ে একা একা বেরিয়ে পড়েছিল। সকালে কে জানে, যেহেতু সে এদেশে নতুন, চিনে না কিছু, তাকে সেরকমই থাকা উচিত ছিল অন্তত কিছুদিন। কিন্তু না, সে একটু বেশি বুঝতে গিয়ে যার ফল ভুগতে হচ্ছে এখন। পূর্বাশা এদিক ওদিক ছুটে বোঝার চেষ্টা করলেও কোন রাস্তা থেকে এসেছে, কিন্তু বুঝতে পারল না সে। তিনটা রাস্তায় এক রকম মনে হচ্ছে। চোখ বুলিয়ে আশেপাশে পর্যবেক্ষণ করলেও যদি কাউকে খুঁজে পাওয়া যায় তবে তাকে জিজ্ঞেস করা যাবে কলেজের পথ। কিন্তু এই সকালে এই দিকে কাউকে খুঁজে পেল না পূর্বাশা। অস্থির হয়ে উঠল মেয়েটা। নরম হৃদয় বিচলিত ভঙ্গিতে এদিক ওদিক খুঁজতে লাগলো কাউকে। হঠাৎ তার খেয়ালে এলো হাতের মোবাইলটার কথা। এতক্ষণ অস্থিরতা, মোবাইলের কথা তো সে ভুলে বসেছিল। দিশামকে কল করলে তো হয়, এখন সে এসে নিয়ে যাবে তাকে। পূর্বাশার হৃদয়ে আসা সঞ্চারণ হলো। দ্রুত ত্রিশামের নাম্বার বের করে কল লাগালো তাকে। তিশাম পড়ে পড়ে ঘুমাচ্ছিল। এত সকালে ঘুম থেকে ওঠা অন্তত ধার ধাতে নেই। সে বরাবরই ঘুম কাতুরে মানুষ, আর একবার ঘুমালে তাকে ঘুম থেকে তোলার দায়। এই যে বারংবার মোবাইলটা বেজে যাচ্ছে, তা অথচ তার কোনো হুঁশ নেই। তিশামের মোবাইলে আসা কলের রিংটোনে এই ভোরে তার তিনজন রুমমেট জায়ান, চ্যাং আর মিংফাও ঘুম থেকে উঠে বসে আছে, আর সে এখনও বেঘুরে ঘুমাচ্ছে। কলটা ধরছে না সে, মরার মতো ঘুমিয়ে আছে। তার মোবাইলের শব্দ শুনে জায়ান এবং চ্যাং দুজনই ঘুম থেকে উঠে বসেছে, অথচ তিশামের খবর নেই, আর মোবাইলের রিংটোন বন্ধ হওয়ার খবর নেই। খানিক সময় অতিবাহিত হওয়ার পরও যখন তিশাম উঠল না, কলটা ধরল না, তখন বিরক্ত হলো জায়ান। নিজে বিছানা ছেড়ে নেমে এলো সে। গিয়ে দাঁড়ালো তিশামের বিছানার পাশে। ডাকলো তিশামকে, সারা শব্দ পেল না কোনো। ভুরু কুচকে এলো জায়ানের। এটা কি ঘুমাচ্ছে নাকি মরেছে, কোনটা? এবার জায়ান মৃদু ধাক্কা দিল তিশামকে, বলল, তিশাম, তোর ফোন বাজছে। তিশাম উঠল না, একটু নড়ে চড়ে উঠে আবার উপর হয়ে শুয়ে পড়ল সে। মেজাজ বিগড়ে গেল জায়ানের। তাদের সবাইকে নিজের মোবাইলে দৌলতে ঘুম থেকে তুলে সে নাক ডেকে ঘুমাচ্ছে এখন। জায়ান নিজের হাত উঁচু করে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল তিশামের পশ্চাতে দেশের ওপর। ধড়ফড়িয়ে উঠে বসল তিশাম। চকিত কণ্ঠে বলল, কে কে কে? জায়ান তাকালো তিশামের পানে। বলল, তোর বাপ, ফোন বাজছে, ধরিস না কেন? ফোনের কথা শুনে যেন বিরক্ত হলো তিশাম। আবার উপর হয়ে শুয়ে পড়ল সে। জায়ানের কণ্ঠস্বর গম্ভীর হলো। গম্ভীর কণ্ঠে সে বলল, তিশাম, কলটা ধর, অনেকক্ষণ ধরে কেউ কল করেছে তোকে। তিশামে বিরক্ত হলো, ঘুম জড়ানো কণ্ঠে বলল, করতে দে, তোর মোবাইলের শব্দে আমার ঘুমাতে পারছি না। তাহলে কেটে দে। তপ্ত নিঃশ্বাস ফেল জায়ান। একে কিছু বলে লাভ হবে না কোনো। হাত বাড়িয়ে তিশামের ফোনটা হাতে নিল জায়ান। ভাবল কলটা কেটে দিবে, কিন্তু মোবাইলের স্ক্রিনে পূর্বাশার নামটা দেখে থামল সে। ভোর কুচকে এলো আপনা আপনি। এই মেয়েটা আবার এত সকালে কল করেছে কেন? তাও একবার কল কেটে দিবে ভেবেও কাটল না জায়ান। হয়তো কোনো প্রয়োজনে কল করেছে, নয়তো এত সকালে তো কল করার কথা নয় মেয়েটার। কলটা কাটার বদলে রিসিভ করলো জায়ান। মোবাইলটা ধরল কানের কাছে। প্রায় সাথে সাথে ওপাশ থেকে ভেসে এলো পূর্বাশার অস্থির কণ্ঠস্বর। প্রায় কাঁদো কাঁদো কণ্ঠে সে বলল, তিশাম ভাই, আমি না হারিয়ে গেছি। কোথায় আছি, হোস্টেলে কিভাবে ফিরব, কিছুই বুঝতে পারছি না। আমাকে এসে একটু নিয়ে যাবেন? জায়ান শুনল পূর্বাশার কথাগুলো। কুচকানো ভুরুদ্বয় আরও কুচকে এলো তার। এত সকালে মেয়েটা হারালো কিভাবে? তার তো এখন হোস্টেলে থাকার কথা। পুরো বিষয়টি বুঝতে সে থমথমে কণ্ঠে প্রশ্ন করল, কিভাবে হারিয়েছে? তিশামের মোবাইলে হঠাৎ জায়ানের কণ্ঠ পেয়ে ভরকে গেল পূর্বাশা। সে তো তিশামকে কল করেছিল, তাহলে জায়ানকে কোথায় থেকে? কলটা তাহলে কি জায়ান ধরেছে? ধরতে পারে, এক রুমেই তো থাকে তারা। কিন্তু এই নাকুচু ছেলে কি তাকে সাহায্য করবে? নিশ্চয়ই করবে না। এ তো সবসময় আরও তাকে অপমান করা ধান্দায় বসে থাকে। এখন এর সাথে কথা বলে লাভ কি?
তার দরকার তিশামকে, যে তাকে সাহায্য করবে। জিহ্বা দিয়ে নিজে শুষ্ক দুই ঠোঁট ভেজালো পূর্বাশা। অস্থির কণ্ঠে বলল, তিশাম ভাই কোথায়? ওনাকে একটু দিবেন, ওনার সাথে জরুরি কথা আছে আমার। জায়ান তাকালো তিশামের পান উল্টে হয়ে। বেঘরে ঘুমাচ্ছে ছেলেটা। তপ্ত নিঃশ্বাস ফেল জায়ান। বলল, তিশাম ঘুমাচ্ছে, আপনাকে আমি যে প্রশ্ন করছি তার উত্তর দিন আপনি। এই সাত সকালে আপনি হারিয়েছেন কিভাবে? পূর্বাশা আর উপায় পেল না। এখন যা বলা একে বলতে হবে। যদি কোনো ক্রমে এই নাকুচু ছেলেটা তার প্রতি একটু দয়া হয়। মৃদু কণ্ঠে পূর্বাশা বলতে শুরু করল, আসলে কাল রাতে তাড়াতাড়ি ঘুমানোর ফলে সকালে ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গিয়েছিল। খুব ক্ষুধা পেয়েছিল। রুমমেট ওরা ঘুমাচ্ছিল, তাই আর ডাকিনি তাদের কাউকে। একা একাই বেরিয়েছিলাম খেতে, কিন্তু হাঁটতে হাঁটতে এখন কোথায় চলে এসেছি জানি না। আমি চারিদিকে কিছু চিনতে পারছি না, হোস্টেলে ফিরতেও পারছি না। পূর্বাশার কথা শুনে কিছুটা রাগ হলো জায়ানের। দাঁতে দাঁত চাপল সে। এই মেয়েটাকে দিয়ে কিছুই হয় না। সে যখন জানে সে পারবে না, তাহলে সে কাজ সে করতে যাবে কেন? কিছুটা ক্রোধিত কণ্ঠে সে বলল, যা পারবেন না তা করতে যান কেন? পূর্বাশা কাঁদো কাঁদো হয়ে বলল, আমি আসলে বুঝতে পারিনি। তপ্ত নিঃশ্বাস ফেল জায়ান। বলো, যেখানে আছেন তার চারপাশে পরিবেশ বিবরণ দিন। পূর্বাশা তাকালো চারপাশে। বলো, একটা পার্কের মতো গাছপালা ঘেরা একটা দিঘিও আছে এখানে। চারদিকের এমন পরিবেশ অনেকটাই আছে। এখন এই মেয়েটাকে ঠিক কোথায় গিয়েছে ঠিক বোধগম্য হলো না জায়ানের। আর একটু ভালোভাবে বুঝতে সে বলল, আশেপাশে কোনো সাইনবোর্ড আছে যেখানে কিছু লেখা দেখছেন আপনি? পূর্বাশা আবারও তাকালো আশেপাশে। চোখে ছোট ছোট দুই তিনটা সাইনবোর্ড চোখে পড়ল তার। জায়ানের প্রশ্নের জবাবে সে বলল, হ্যাঁ হ্যাঁ আছে, কিন্তু সেখানে চাইনিজ অক্ষরে কি কি যেন লেখা, আমি বুঝতে পারছি না। আপনাকে বোঝাতে হবে না, সাইনবোর্ডগুলোর ছবি তুলে সেন্ড করুন আমাকে। কোথায় সেন্ড করব? আমি তো আপনার নাম্বার আইডি কিছুই জানি না। তিশামকে সেন্ড করুন, তাহলেই হবে। কতটুকু বলে কলটা কেটে দিল জায়ান। পূর্বাশা দ্রুত সাইনবোর্ডগুলো ছবি তুলে পাঠিয়ে দিল তিশামের নাম্বারে। তিশামের ফোনের লক আগে থেকে জানা থাকা, খুলতে বেশি অসুবিধা হলো না জায়ানের। সে দেখলো পূর্বাশা পাঠানো ছবিগুলো, বুঝলো কোথায় আছে মেয়েটা। দেরি করলো না আর। জায়ান যেভাবে ঘুম থেকে উঠেছিল সেভাবে উস্কুস্কো চুল, টি শার্ট আর 3/4 প্যান্ট ছুটল পূর্বাশাকে খুঁজতে। একটু যেতেই এসে বলল সেই পূর্বাশার কাছে। মেয়েটা হাঁটু মুড়ে বসে আছে একটা বেঞ্চের ওপরে। স্বস্তির নিঃশ্বাস ফেল জায়ান। দৌড়ে গেল তার কাছে, বলল, চলুন। জায়ানের কণ্ঠস্বর শুনে মাথা তুলে তাকালো পূর্বাশা। থমকে গেল যেন সে। ঘুম জড়ানো উস্কো খুস্কো চুলের এই নাকুচো ছেলেটা দেখে হৃদয় স্পন্দন যেন থেমে যাওয়ার উপক্রম তার। বক্ষস্থল জুড়ে যে হানা দিতে শুরু করলো অদ্ভুত এক ভালো লাগা অনুভূতি। পরক্ষণে আবার জায়ানের দিক থেকে নিজের দৃষ্টি সরিয়ে নিল পূর্বাশা। নিজের ভাবনার ওপর নিজের তাচ্ছিল্য হাসি হাসল সে। এই ভালো লাগা অনুভূতি যে তার জন্য নয়, এই অনুভূতি এই সমাজের সুন্দর মানুষদের জন্য, তাদের মতো কুৎসিত অসুন্দর মানুষের জন্য নয়। বেশ অনেকক্ষণ অতিবাহিত হওয়ার পর পূর্বাশাকে বসা থেকে উঠতে না দেখে জায়ান আবার বলে উঠল, কী হলো, চলুন। তপ্ত নিঃশ্বাস ফেলল পূর্বাশা। যাক, অবশেষে নাকুচো ছেলেটার মায়া হলো তার প্রতি। তাকে সাহায্য করতে এগিয়ে এসেছে সে। বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়ালো পূর্বাশা। তাকে উঠে দাঁড়াতে দেখি হাঁটা ধরল জায়ান। পূর্বাশাও হাঁটা ধরল তার পিছু পিছু। কিছুটা দূরে যেয়ে সে জায়ান থমকে দাঁড়ালো হঠাৎ। পূর্বাশা মাথা নিচু করে হাঁটতে থাকায় খেয়াল করেনি ততটা। জায়ান থমকে দাঁড়াতেই সে ধাক্কা খেল ছেলেটার পিঠে বরাবর। 2 কদম পিছিয়ে গেল সে। নাকটা যেন চ্যাপটা বনে গেছে এইটুকুতে। কি শক্ত পিঠে বাবা! পূর্বাশার নাক মুখ কুঁচকে হাত দিয়ে ধরল তার সদ্য টাক খাওয়া আহত নাকটার ডগা। জায়ান ফিরে তাকালো পূর্বাশাকে। তার সদ্য আহত হওয়া নাকটার পানে একবার দৃষ্টি নিক্ষেপ করে লম্বা লম্বা পা ফেলে গেল পাশে একটা ছোটোখাটো দোকানে। দোকান থেকে গরম গরম ডাম্পলিং আর পানি নিয়ে এলো কিনে। সেগুলো বাড়িয়ে দিল পূর্বাশার দিকে। বলল, খেয়ে নিন। হারিয়ে গিয়ে যতটুকু খেয়েছিলেন ততটুকু বোধহয় হজম হয়ে খিদে পেয়েছে আবার। পূর্বাশা অবাক হলো কিছুটা। সত্যিই তার ক্ষুধা লেগেছিল। যতটুকু খেয়েছিল
তা তখন হারিয়ে গিয়ে কোথাও যেন উবে গেল। কিন্তু এই ছেলেটা তার পেটের খবর জানলো কীভাবে? জায়ান বোধ হয় বুঝলো পূর্বাশার চোখের ভাষা। হুট করে সে বলল, আপনার পেট ক্ষুধা ঘোর ঘোর আওয়াজ করছে। সেখান থেকে বুঝেছি। পূর্বাশা যেন লজ্জা পেল, যেন তার পেটের আওয়াজ জায়ানের কান পর্যন্ত পৌঁছে গেল। তার পেট কি এতটাই জোরে আওয়াজ করছিল? লজ্জালু ভঙ্গিতে ডাম্পিংগুলো খাওয়া শুরু করলো পূর্বাশা আর হাঁটতে শুরু করলো জায়ানের পিছু পিছু। ডাম্পলিং শেষ করতেই পূর্বাশা খেয়াল এলো জায়ানের কথা। ছেলেটা তাকে সাহায্য করলো খুঁজে হোস্টেলে ফিরিয়ে নিয়ে যাচ্ছে, আবার খাবার এনে দিয়েছে, অথচ কিনা একা একাই খেয়ে যাচ্ছে। তাকে একবার সাধলো না। নিশ্চয় ছেলেটা তাকে পেটুক ভেবেছে। পূর্বাশা মৃদু কণ্ঠে ডাকলো জায়ানকে, বলো, শুনেছেন? জায়ান হাঁটতে হাঁটতে জবাব দিল, বলুন। আপনি খাবেন না? আমি মুখ ধুইনি এখনও। পূর্বাশার খারাপ লাগলো। ছেলেটা ঘুমাচ্ছিল, সেখান থেকে উঠে মুখ হাত না ধুয়ে ছুটে আসতে হয়েছে তাকে। সব হয়েছে তার জন্য, তার বোকামির জন্য। সে যদি সকাল সকালে এই বোকামিটা না করতো তাহলে ছেলেটাকে এমন ঝামেলায় পড়তে হতো না। পূর্বাশা অপরাধীর মতো কণ্ঠে বলল, মাফ করবেন এই সকাল সকালে আপনাকে ঝামেলা ফেলার জন্য। আমার জন্য আপনার এই ভোর সকালে এত ঝামেলা পোহাতে হলো। পূর্বাশার কথা থমকে দাঁড়ালো জায়ান। বলল, একদম ঠিক বলেছেন। সকাল সকালে আপনি এত সুন্দর একটা পদক্ষেপ না নিলে আমি এবং আমার রুমমেটরা একটু শান্তিতে ঘুমাতে পারতাম না। নিজে ঘুমালেন আর না আমাদের ঘুমাতে দিলেন। এরপর থেকে আর এমন কোনো কাজ করবেন না যাতে অন্যদের ঝামেলা পড়তে হয়।